2026 সালে বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরেও তৃণমূলের একটা শক্তি ছিল। 29 জন সাংসদ, রাজ্যসভায় 13 জন সাংসদ এবং সদ্য বিধানসভাতে জিতে আসা 80 জন বিধায়ক ছিল এবং তাদের ভোট পার্সেন্টেজ ছিল 41%। নিহাত পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে এটা কম শক্তিশালী নয়। এই শক্তিকে মোকাবেলা করা অত সহজ ছিল না আজকের শাসক দলের। Your voice. কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিরোধী দলের শক্তি। ভেঙে গেল বলাটা যদিও ভুল হবে, ভেঙে দেওয়া হয়েছে। 29 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ দল ছেড়ে চলে গেছে। তারা এনসিপিআই নামক একটি নতুন অস্তিত্বহীন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নিজেরা আশ্রয় নিয়েছে। আর রাজ্যসভার 13 জন সাংসদের মধ্যে 4 জনই ইস্তফা দিয়ে দিয়েছে এবং 3 জন উপনির্বাচনে রাজ্যসভায় অলরেডি সাংসদ হয়ে গেছেন। আবার 80 জন বিধায়কের মধ্যে প্রায় 65 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েছে। তাই এই আজকের তৃণমূল কংগ্রেস অর্থাৎ পশ্চিম বাংলার বিরোধী দল তাসের ঘরের মতো চুরমার হয়ে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে। কে ভেঙে দিয়েছে সেটাও বাংলার রাজনৈতিক সচেতন মানুষ আজ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে, মূল যে দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের হাতে বিরোধী দলের দায়িত্বটা নেই। অর্থাৎ সংখ্যা তত্ত্বের হিসাবে বিরোধী দলের মর্যাদা দল থেকে যারা বেরিয়ে গেছে অর্থাৎ দল থেকে যারা আলাদা হয়ে গিয়েছে তাদের কাছে, তথাকথিত ঋতব্রত তৃণমূলের কাছে। এবং যে ঋতব্রতকে তার পূর্বতন পার্টি সিপিআইএম জাস্ট ছেঁড়া জুতোর মতো ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সেই ডাস্টবিন থেকে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলে নেচেছিল এবং তাকে সোনার বুট ভেবে তৃণমূলের শুরু থেকে দল করে আসা নেতাদের মাথায় বসিয়ে দিয়েছিল। অনেক রাজনৈতিক নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিল। আজ তার পুরস্কার স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন। মানে নিজের প্রস্তাবিত বিরোধী দলনেতাকে অবৈধ করে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ বিরোধী দলনেতা হয়েছে, যার কারণে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে এক প্রকার বিরোধী আওয়াজ, যা হওয়া উচিত ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে, সেই প্রতিবাদ সংগঠিত হচ্ছে না। এটা পরিষ্কার হয়ে গেছে যে এই বিরোধী দলকে পঙ্গু করার অপারেশন যেটা করেছিল বিজেপি তা পুরোপুরি সফল হয়েছে। একদিকে 29 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে এনসিপিআই নামক একটি অস্তিত্বহীন রাজনৈতিক দলে রাজনৈতিকভাবে শেল্টারের জন্য যুক্ত হয়েছে। আবার তারা সরাসরি এনডিএ কে সমর্থন করছে, অর্থাৎ যাদের বিরুদ্ধে জনগণ তাদের ভোট দিয়েছিল তাদেরকেই সমর্থন করছে। দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের বাড়িতে বসছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করছে, মধ্যাহ্নভোজ করছে, কেন্দ্রীয় সরকারের সমস্ত পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে। যদিও তাদের লোকসভার স্পিকার ওম বিড়লা তাদের অফিসিয়ালি ভাবে মর্যাদা দিচ্ছেন না বা দিতে পারছেন না, কিন্তু অলিখিতভাবে তারা এনসিপিআই দলের সাংসদ ও এনডিএর শরিক দল, অথচ লোকসভা টিভিতে তাদের দেখানো হচ্ছে এআইটিসির সাংসদ হিসেবে। তার মানে বোঝাই যাচ্ছে কোথাও না কোথাও একটা আইনি জটিলতা আছে, না হলে এতদিনে লোকসভার স্পিকার ওম বিড়লা ওদের লোকসভাতে পৃথক দলের মর্যাদা দিয়ে দিত। আবার এদিকে দল ভাঙানোর আইনের আওতায় পড়ে যাবার কারণে সরাসরি তাদের বিজেপিও নিতে পারছে না, যদিও এখনো তাদের সাংসদ পদ খারিজ হবার পথে। সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যত সময় লোকসভার স্পিকার ব্যাপারটাকে টেনে রাখবে তত সময় তাদের সাংসদ পদ থাকবে। কিন্তু সব শেষে সুপ্রিম কোর্ট একটা শেষমেশ টাইম বেঁধে দেবে, তখনই দেখা যাবে এদের সাংসদ পদ থাকে কিনা। এদিকে বিক্ষুব্ধ বিধায়কদের ক্ষেত্রেও সেই একই জিনিস। 80 জন বিধায়কের মধ্যে প্রায় 65 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেরিয়ে গিয়ে স্পিকারের কাছে গিয়ে বলছে আমরাই আসল তৃণমূল, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবার নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি করছে তারাই আসল তৃণমূল। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তাদের বিরোধী দলনেতার মর্যাদা দিলেও, যদিও সেটা কোর্টে বিচারাধীন, এদিকে কিন্তু নির্বাচন কমিশনার তাদেরকে এখনই স্বীকৃতি দিতে পারছে না।
এখানেও ব্যাপারটা পরিষ্কার, যদি ওই ৬৫ জন বিধায়ককে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মর্যাদা দেওয়ার থাকতো, তাহলে এতদিনে তা দিয়ে দিত নির্বাচন কমিশনার। কারণ আমরা নির্বাচন কমিশনারকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বিরোধী দলগুলো ও রাজনৈতিক সচেতন মানুষ আমরা চিনে গেছি। নির্বাচন কমিশনার বিগত কয়েক বছর ধরে কিভাবে কাজ করছে, বিরোধী দলগুলোকে কিভাবে প্রতিহত করার জন্য বিজেপিকে বা শাসক দলকে সহযোগিতা করছেন, তা আমরা সবাই জানি। এখানেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের প্রকৃত তৃণমূল কংগ্রেসের আইনি মর্যাদা দিতে পারছেন না এবং তাদের আবেদনও খারিজ করছেন না। পুরো ব্যাপারটাকেই ঝুলিয়ে রাখা হয়েছে, এর মানে বিরোধী শক্তিকে দমিয়ে রাখা হয়েছে। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে শেষমেশ সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেবে নির্বাচন কমিশনারকে পুরো ব্যাপারটাকে নিষ্পত্তি করার জন্য। আর তারপরেই হয়তো এই ৬৫ জন বিধায়কের ভবিষ্যৎ দেখতে পাবো, সেটা আলোর পথে না অন্ধকারের পথে। হয়তো এটাও হতে পারে এরাই প্রকৃত তৃণমূল কংগ্রেসের মর্যাদা পেয়ে যাবে নির্বাচন কমিশনের কাছ থেকে। কে থাকবে কে যাবে এটা বড় কথা নয়, মানে কার সাংসদ পদ থাকবে কার সাংসদ পদ থাকবে না, কার বিধায়ক পদ থাকবে কার বিধায়ক পদ থাকবে না, এটা বড় কথা নয়। চোর না ডাকাত, কতগুলো কেসের অপরাধী, কয়লা মাফিয়া না গরু পাচারকারী, এ সমস্ত কিছু বড় কথা নয়। মোদী সরকারের সাংসদের সংখ্যার প্রয়োজন ছিল লোকসভায় ডিলিমিটেশনের বিল পাশ করানোর জন্য, যদিও সেই সংখ্যা ম্যানেজ করতে পারেনি অমিত শাহ, তবে চেষ্টা করেছিল, কিছুটা এগিয়েও গিয়েছিল। অন্তিম পর্বে স্ট্যালিন সরাসরি কতগুলি শর্ত চাপিয়ে দেওয়ার কারণে তা মোদী সরকারের পক্ষে মানা সম্ভব ছিল না। তারপরে এদিকে ম্যাজিক ফিগারও পাওয়া যাচ্ছিল না। তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের নিয়ে এইভাবে দল ভাঙার কারণে সেই হারে সরকারের জনস্বার্থ বিরোধী আন্দোলন সংগঠিত করতে পারছে না প্রকৃত বিরোধীরা। এখন বিষয় হচ্ছে এদের জন্য পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা দেখার বিষয়। যদিও এই সকল এমপি ও এমএলএরা তাদের নিজেদের পথেই নিজেরা সাকসেস। দেখুন, এরা একটার পর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে যাওয়ার উদ্দেশ্য ছিল শাসকের রোষের হাত থেকে বাঁচা, মানে নিজেদের ব্যবসা বাণিজ্য সহায় সম্বল যেটুকু সম্পত্তি প্রপার্টি করেছে সেগুলোকে বাঁচানো, এমনকি তথাকথিত জনরোষ ডিম থেরাপির হাত থেকে বাঁচা, আর সর্বোপরি সিবিআই, ইডি, এনআইএ আর সিআইডির হাত থেকে রক্ষা পাওয়া। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি আইয়ুব খান, আপনারা দেখছেন ইওর ভয়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।